আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। F-35, KC-130, KC-135 এবং E-3 সেন্ট্রির পর এবার আবারও একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস করল ইরান। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে ইরানের পতনের জন্য সর্বোচ্চ চাপ, হামলা ও হুমকির পলিসি গড়তে ব্যস্ত, ঠিক তখনই ইরান একের পর এক প্রিসিশন স্ট্রাইকে মার্কিন বিমান বাহিনীর একের পর এক ঘাঁটি এবং এলিট ফোর্সের বেস ক্যাম্প গুড়িয়ে দিচ্ছে। অত্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে চালানো হচ্ছে এই হামলা। আন্তর্জাতিক স্যাটেলাইট হাই রেজুলেশন ক্যামেরায় ধরা পড়ল সেন্টকমের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অপমান। সেন্টকম লিবিয়া বা সিরিয়ায় শতভাগ সফল হলেও জর্ডানের অত্যন্ত সুরক্ষিত কিং ফয়সাল এয়ারবেসের মাটি থেকে দাউ দাউ করে উড়ছে যুদ্ধ বিমান পোড়া কালো ধোঁয়া, যা তাদের শতকের সেরা পরাজয় হিসেবে চিহ্নিত হচ্ছে। কারণ এর আগে বিশ্বের ইরান ছাড়া আর কোনো দেশ আমেরিকার বিমান বাহিনীর এমন ব্যাপক ও ধ্বংসাত্মক ক্ষতি করতে পারেনি। খামেনির এই নিখুঁত এবং প্রলয়ঙ্কারী হামলার পর পুরো পশ্চিমা বিশ্ব আজ থর থর করে কাঁপছে। তবে প্রশ্ন হলো, ইসরায়েলকে বাদ দিয়ে কেন ইরান বারবার মুনাফিক জর্ডানকে টার্গেট করছে? আরব বিশ্বের কোয়ালিশন, ইসরায়েল, জর্ডানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা এবং ইরাকে থাকা মার্কিন এয়ার ডিফেন্স সবাই মিলে কেন জর্ডানকে বাঁচাতে পারছে না? এবং কেন বারবার চরমভাবে ব্যর্থ প্রমাণিত হচ্ছে আমেরিকা? আর সবচেয়ে বড় প্রশ্ন, সৌদি আরব, কাতার, কুয়েত এবং আরব আমিরাত থেকে মার্কিন যুদ্ধবিমান সরিয়ে জর্ডানের গোপন ঘাঁটিতে লুকিয়ে রেখেও কেন F-15 ধ্বংসের হাত থেকে বাঁচতে পারছে না মার্কিন এয়ারফোর্স? ইরানের এই অসামান্য সাফল্যের পেছনে আসলে কার হাত রয়েছে এবং কি সেই অলৌকিক শক্তি যা আজ ইরানকে আক্ষরিক অর্থেই অজেয় করে তুলেছে? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। দর্শক, আধুনিক জিওপলিটিক্সের সবচেয়ে বড় দাবার চালটি আজ চোখের সামনে উন্মোচিত হয়েছে। আপনি যদি পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকান তবে দেখবেন তারা অত্যন্ত সুকৌশলে জর্ডানের উপর হামলার আসল কারণটি লুকানোর চেষ্টা করছে। আপনার মনে হতে পারে ইরানের আসল শত্রু তো ইসরায়েল, তাহলে খামেনির মিসাইলগুলো বারবার জর্ডানের মাটিতে কেন আছড়ে পড়ছে? এর কারণ হলো জর্ডান আজ আরব বিশ্বের সবচেয়ে বড় মুনাফেক রাষ্ট্র এবং ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত ঢাল হিসেবে নিজেকে প্রমাণ করেছে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু জর্ডানকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের দাদাগিরি ফলাচ্ছিল। কিন্তু আইআরজিসি অত্যন্ত মাস্টার মাইন্ডের মতো প্রথমে এ ঢালটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খামেনির এ হামলা প্রমাণ করে দিল যে ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা পুরো আরব কোয়ালিশন আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। জর্ডানকে রক্ষা করার জন্য ইসরায়েলের আয়রন ডোম কাজ করছে, ইরাকে থাকা মার্কিন পেট্রিয়ট রাডারগুলো আকাশ স্ক্যান করছে এবং জর্ডানের নিজস্ব $1 ট্রিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেমও চালু আছে। এতগুলো দেশের সম্মিলিত প্রতিরক্ষা বলয় ভেদ করে আইআরজিসি ড্রোন এবং মিসাইলগুলো কিভাবে কিং ফয়সাল ঘাঁটির ঠিক মাঝখানে গিয়ে আঘাত হানল? এর একটাই অর্থ, আমেরিকা $1 ট্রিলিয়ন রাডার এবং প্রতিরক্ষা প্রযুক্তি আজ আক্ষরিক অর্থে জং ধরা লোহায় পরিণত হয়েছে। সেন্টকমের জেনারেলরা আজ বাংকারে লুকাচ্ছে, কারণ তারা বুঝতে পারছে যে তারা যদি 3 দেশের মিলিত শক্তি দিয়ে জর্ডানকে বাঁচাতে না পারে তবে পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার আর কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই। কিন্তু এর সামরিক ভূমিকম্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটি লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের এক চরম ব্যর্থ ইঁদুর বিড়াল খেলার মধ্যে। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত শয়তানি বুদ্ধি করে ভেবেছিলেন তিনি আইআরজিসির চোখ ফাঁকি দেবেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর পেন্টাগন অত্যন্ত গোপনে সৌদি আরব, কাতার, কুয়েত এবং আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো থেকে তাদের সবচেয়ে দামি এবং অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলো সরিয়ে নেয়। ট্রাম্প ভেবেছিলেন এই বিমানগুলোকে যদি জর্ডানের কিং ফয়সাল এয়ারবেসের মতো অত্যন্ত সুরক্ষিত এবং গোপন হ্যাঙ্গারে লুকিয়ে রাখা যায় তবে সেগুলো খামেনির রাডারের বাইরে থাকবে। কিন্তু ট্রাম্প ভুলে গিয়েছিলেন যে খামেনির গোয়েন্দারা পেন্টাগনের চেয়েও এক ধাপ এগিয়ে। আইআরজিসি আগেই বুক ফুলিয়ে ঘোষণা দিয়েছিল যে তারা জর্ডানের ঘাঁটিতে F-55 যুদ্ধবিমানের হ্যাঙ্গারে নিখুঁত হামলা চালিয়েছে।
হামলার পর পেন্টাগন চরম নির্লজ্জের মতো এই সত্যটি অস্বীকার করে এবং তথ্য লুকানোর চেষ্টা করে। কিন্তু লো রেজলিউশন স্যাটেলাইট ইমেজে যখন হ্যাঙ্গারের ছাদ ফুটো হয়ে ভেতর থেকে দাউ দাউ করে কালো ধোঁয়া বের হওয়ার পুরো দৃশ্য সামনে ফাঁস হয়ে গেল, তখন ট্রাম্প প্রশাসনের মাথায় আক্ষরিক অর্থেই আকাশ ভেঙে পড়েছে। কালো ধোঁয়ার এই কুণ্ডলী প্রমাণ করে যে আমেরিকার সবচেয়ে দামি যুদ্ধবিমান আজ আকাশে ওড়ার আগেই সুরক্ষিত বাংকারের ভেতরে থাকা অবস্থাতেই গলে ছাই হয়ে গেছে। কোটি টাকার F-15 আজ জর্ডানের মাটিতে আক্ষরিক অর্থে একটি ভাসমান কফিনে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এয়ার সুপিরিয়রিটি বা আকাশপথের দাদাগিরির মিথ আজ চিরতরে মানচিত্র থেকে মুছে গেছে। এখন সবচেয়ে রক্তহীন করা প্রশ্নটি হল, ইরানের এই অসামান্য এবং অতি মানবিক সাফল্যের পেছনে আসলে কার হাত রয়েছে? কি সে অলৌকিক শক্তি যা ট্রাম্পের জিপিএস নেটওয়ার্ককে জ্যাম করে দিয়ে আইআরজিসের মিসাইলকে সরাসরি হ্যাঙ্গারের ভেতরে F-15 মাথার উপর গাইড করে নিয়ে যাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে ইস্টার্ন ব্লকের এক ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য জোটের মধ্যে। খামেনির এই অলৌকিক শক্তি আর কেউ নয়, স্বয়ং ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। সামরিক গোয়েন্দাদের প্রাপ্ত তথ্য মোতাবেক এটি প্রায় নিশ্চিত যে লক্ষ্যবস্তুর এই অবিশ্বাস্য নির্ভুল ডেটা সরাসরি রাশিয়া বা চীনের স্যাটেলাইট থেকে ইরানের কন্ট্রোল রুমে পৌঁছাচ্ছে। মহাকাশে আমেরিকার জিপিএস সিগন্যালকে পুরোপুরি অন্ধ ও বধির করে দিয়ে রাশিয়ার গ্লোনাস বা চীনের বেইদু মিলিটারি স্যাটেলাইট নেটওয়ার্ক সরাসরি আইআরজিসিকে পিন পয়েন্ট ডেটা ফিড দিচ্ছে। অর্থাৎ অস্ত্র খামেনির হলেও মহাকাশ থেকে সরাসরি টার্গেট লক করে দিচ্ছে মস্কো এবং বেইজিং। খামেনি এই কারণেই এত বুক ফুলিয়ে আগে থেকেই ঘোষণা দিয়ে হামলা করতে পারছেন, কারণ তিনি জানেন যে তার মিসাইলের পেছনে চীন এবং রাশিয়ার নিখুঁত স্পেস টেকনোলজি কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প আজ ইরানের সাথে লড়ছেন না, তিনি আক্ষরিক অর্থেই পুরো ইস্টার্ন ব্লকের এক মহাজাগতিক ঢালের সামনে সম্পূর্ণ নগ্ন এবং পরাস্ত হয়ে পড়েছেন। খামেনির এই শক্তির সামনে আমেরিকার কোটি টাকার যুদ্ধ বিমানগুলো আজ প্লাস্টিকের খেলনা ছাড়া আর কিছুই নয়। দর্শক, আজকের এই রোমহর্ষক ঘটনাটি আধুনিক জিওপলিটিক্সের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। জর্ডানের কিং ফয়সাল ঘাঁটিতে F-15 যুদ্ধবিমানের এই দাউ দাউ করে জ্বলে ওঠা দৃশ্য শুধু একটি যুদ্ধবিমান ধ্বংস নয়, এটি হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক দম্ভের কফিনে শেষ পেরেক ঠোকা। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে অজেয় পরাশক্তির ফাঁকা দম্ভ করছেন, তখন খোদ আমেরিকার নাকের ডগায় বসে তাদেরই দুর্ভেদ্য ঘাঁটির উপর দাপটের সাথে মৃত্যুর বৃষ্টি ছড়িয়ে খামেনি প্রমাণ করে দিলেন আরব বিশ্ব আজ আক্ষরিক অর্থেই আমেরিকার জন্য এক বিশাল মৃত্যু ফাঁদ। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, উপসাগরীয় দেশগুলো থেকে যুদ্ধবিমান লুকিয়েও যখন জর্ডানে F-15 ধ্বংসের হাত থেকে বাঁচানো গেল না, তখন কি প্রমাণ হয় না যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রযুক্তিগত মৃত্যু ইতিমধ্যেই হয়ে গেছে? মুনাফিক জর্ডান কি ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে নিজেদের চরম ধ্বংস ডেকে আনছে বলে? আজকের লাইভ সেশনে আমি আপনাদের ভারত এবং ইরান, আমেরিকা সহ কয়েকটি বিষয়ে কিছু ব্রেকিং খবর দিতে চাই। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আমরা ইরান এবং আমেরিকা প্রসঙ্গে আপনাদের খবর দিতে চাই, তারপর চলে যাব ভারত প্রসঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই তো, তাই? ওকে, এইমাত্র যে লেটেস্ট ব্রেকিং খবরটি পাওয়া গেছে সেটা হলো তেহরান, কুয়েত, ইরাক এবং জর্দান ও বাহরাইনে ব্যাপক অ্যাটাক করেছে। অর্থাৎ আমেরিকা ইরানে হামলার পর ইরান আবার পাল্টা জবাবটা কিছুক্ষণ আগে দিয়েছে। সেটা লাইভ আপডেট দিচ্ছে ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো। সেখানে বলা হচ্ছে যে কুয়েত এবং ইরাক সীমান্ত ক্রসিং, সেখানে ইরান ব্যাপক তাণ্ডব চালিয়েছে। জর্দান ও বাহরাইনে হামলা চালিয়েছে ব্যাপক আকারে। তাণ্ডব শব্দটা বললাম, কেউ মাইন্ড করবেন না। আবার বলা হচ্ছে টানা 12তম দিনে মার্কিন হামলার পর ইরান প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে জর্দান, বাহরাইন ও কুয়েতে, এবং সেই দেশগুলো এ ব্যাপারে দাবি করেছে যে হ্যাঁ, ইরানের হামলাগুলো হয়েছে। এই হামলার মধ্যে ইরাকের সাথে কুয়েতের আল আফদালি সীমান্ত ক্রসিং এ একটি হামলারও অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন
তিনি ইরানের উপর আগের চেয়েও বড় একটি ব্যাপক হামলা চালানোর কথা বিবেচনা করছেন এবং তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছেন। অর্থাৎ ইরানে খুব বড় আকারে একটি হামলা চালাবেন। তিনি প্রতিদিন এই কথাগুলো বলছেন এবং প্রতিটা হামলায় তার বড় হামলা কিন্তু ইরান মোকাবেলা করছে। ম্যানিলায় আসিয়ান সম্মেলনের এক ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন, একটি চুক্তির জন্য কাকুতি মিনতি করছে কে? ইরান। আর ইরান বলছে এগুলো সব ফেক, বরং তারাই চুক্তির জন্য বিভিন্ন দেশকে আমাদের কাছে পাঠাচ্ছে। দর্শক, 4,200 জনেরও বেশি ডানপন্থী ইসরায়েলি কর্মী অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ চত্বরে হামলা চালিয়েছে। এই খবরটিও আল জাজিরার মতো গণমাধ্যমে চলে এসছে। পাশাপাশি সৌদি আরবে তো ইরানের হামলা, ইয়েমেনের হামলা হয়েছে জানেন। সেই খবরটি আর আমি বিস্তারিত দিতে চাচ্ছি না, এগুলো আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন। ইন্টারেস্টিং যে খবরটি সেটি এখন আমরা একটু আলোচনায় আনতে চাই। সেটা হলো সাম্প্রতিক সময় ইরান আরব দেশগুলোর মধ্যে যে অ্যাটাকগুলো করেছে, এতে করে মোটামুটি খুব বাজে অবস্থায় পড়ে গেছে আমেরিকা। এবং আমেরিকা বলছে যে তারা তাদের মূল্যবান অনেক কিছু হারিয়েছে এই হামলার ফলে। আমি ধারাবাহিক কয়েকটা আপডেট তথ্য দিয়ে তাহলে বুঝবেন সহজে আপনারা। ইরান গত 24 ঘন্টা যে হামলাগুলো করেছে, এর মধ্যে দেখা গেছে যে মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম ধ্বংস করেছে। প্যাট্রিয়ট সিস্টেমটা কি? এটা ক্রুজ এবং লং ডিস্টেন্স মিসাইলকে ইন্টারসেপ্টের জন্য আমেরিকা ব্যবহার করছিল, এটাকে ধ্বংস করে ফেলেছে, যার ফলে আমেরিকা ইরানকে এখন বা ইরানের ক্রুজ মিসাইলগুলোকে সেভাবে আর ইন্টারসেপ্ট করতে পারছে না। পাশাপাশি আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল প্রতিরক্ষা ব্যবস্থা সেই থার্ড সিস্টেমকেও ইরান ধ্বংস করে দিয়েছে, যার ফলে ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্ট করে থাকে। ইরানের ক্রুজ মিসাইল ইন্টারসেপ্টেড প্যাট্রিয়ট শেষ। এবার ইরান আমেরিকার থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার ফলে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোকে সেইভাবে আর ইন্টারসেপ্ট করতে পারছে না। তারপরে সিওরাম, আরেকটি প্রতিরক্ষা ব্যবস্থা, সেই সিওরামকেও ধ্বংস করে দিয়েছে ইরান আমেরিকার। গেল সেটা। তারপর তাদের যে ড্রোন MQ-9 রিপার, সেই ড্রোনের যে হ্যাঙ্গার, সেখানে ইরান ব্যাপক অ্যাটাক চালানোর ফলে প্রচুর ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঙ্গার ধ্বংস হয়েছে এবং এই ড্রোনগুলো সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে। যেগুলো সুস্থ আছে, যেগুলো আহত হয় না ড্রোন, সেগুলোকে সরিয়ে ফেলছে, মানে আত্মগোপনে নিয়ে গেছে আমেরিকা। এখানেই থেমে নেই। তারপর তাদের যে রাডার সিস্টেম, এই রাডার সিস্টেমগুলোকে একটা একটা করে ধ্বংস করেছে। এখনো থামেনি। আল উদাইদ, কাতারের সবচেয়ে বড় ঘাঁটি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে সেনাদের আবাসস্থল, যেখানে সেনারা থাকে, সেই ভবনটাকে উড়িয়ে দিয়েছে অ্যাটাক করে ইরান। তার মানে কত সেনা মারা যেতে পারে কল্পনা করেন। এইরকম সিরিজ যদি আমি এখন আপনাদের তথ্য দেই, পুরো রাত আমাকে মনে হয় বলতে হবে একটা একটা করে, কারণ খুব লম্বা সিরিজ খবর আসতে শুরু করছে আমাদের কাছে। তো এই মুহূর্তে যে অবস্থাটি তৈরি হয়েছে যে ইরান আমেরিকার মধ্যে এত বড় আক্রমণগুলো করেছে, যে আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা ঘাঁটিগুলো একেবারে নড়বড়ে করে ফেলেছে। ট্রাম্প বুঝতে পারছেন যে ইরান তাকে ছাড় দিচ্ছে না কোনোভাবে, তাই তিনি ইরানকে নতুন করে হুমকি দিচ্ছেন। আবার তিনি ইরানকে বলছেন যে আমি খুব বড় হামলা করতে যাচ্ছি, তুমি ভয় পাও আমাকে। তুমি কেন আমাকে ভয় পাচ্ছ না? আমি তোমাকে হুমকি দিই, তুমি ভয় পাচ্ছ না? আমি ট্রাম্প, তুমি জানো না? এই পরিস্থিতির মধ্যে এখন আমরা যেটুকু খবর পেলাম যে কিছুক্ষণ আগে ইরান আবার অ্যাটাক চালিয়েছে 3টি দেশকে টার্গেট করে, বাহরাইন, কুয়েত, জর্দান, এবং সেখানে সিরিজ হামলার ফলে এখনো আগুন জ্বলছে এই দেশগুলোতে। পাশাপাশি যেই বললাম যে কুয়েত এবং ইরাকের যে রেল ক্রসিং, সেখানেও ইরান হামলা করেছে এবং এই হামলাগুলো এত বড় মাত্রায় ইরান করেছে যে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ইন্টারসেপ্ট করতে পারেনি। অসহায়ের মতো আমেরিকা শুধু চেয়ে চেয়ে দেখলো, আমি চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে, এই টাইপের কিছু একটা ঘটছে। ট্রাম্প নতুন করে সৌদি আরবকে ট্র্যাপে ফেলতে চাচ্ছে।
যে তোমাকে আমি শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রজেক্টে সব রকম সহযোগিতা করব, তুমি আব্রাহাম অ্যাকর্ডে চলে আসো। এটা আমি আজকে রাত কয়টা 8টার দিকে যে লাইভ, সেখানে আপনাদের ডিটেল বলছি। এটাকে নিয়ে আর আমি আলোচনা করতে চাই না, কারণ আমার হাতে আজকে অনেকগুলো খবর আছে। ট্রাম্পের ফাঁদে কি সৌদি আরব পাড়া দেবে কিনা, এটা নিয়ে পৃথিবী এখন টেনশনে আছে। কারণ সৌদি যদি শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হয়ে যায়, তাহলে সৌদি তার জীবনে সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছে। এটা আরবের বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, এবং ইরান সেক্ষেত্রে অনেক বড় অ্যাটাকে যাবে সৌদির বিরুদ্ধে, এটা মোটামুটি আমরা ধারণা করতে পারছি। দর্শক, আইআরজিসির কিছু স্টেটমেন্ট দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাব। ভারতে রাত বেশি হয়ে গেলে আপনারা অনেক সময় লম্বা খবর দেখতে চান না। আমার কাছে যে আপডেটগুলো আছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের দেওয়ার কাজটা করছি আপাতত। আইআরজিসির আজকে যে স্টেটমেন্ট, তারা বলছে যে আমাদের অভিযানের 46তম বিবৃতিতে, মানে আজকে তারা একটা 46তম একটা বিবৃতি, প্রতিটা বিবৃতিকে একটা কাউন্ট করা হয় যে কততম বিবৃতি। তারা বলছে এই হামলা তারা অপারেশন নাসর 2 এর 26তম ধাপে, অপারেশন নাসর যে 2 যে অপারেশনটির নাম, তার 26তম ধাপে একটি সম্মিলিত হামলায় আল আদিরি ঘাঁটিতে অবস্থিত বিশেষ মার্কিন ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট, যেটাকে আমরা বলি ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সে যুদ্ধ ইউনিট এবং তাদের ব্যারাককে লক্ষ্যবস্তু করেছে। ঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরান। এটা হলো এই মাত্র আপডেট যে ব্রেকিং খবরটি দিচ্ছি এখন, সেই খবরটি। অর্থাৎ আইআরজিসি এইমাত্র দাবি করলো তারা মার্কিন ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট এবং তাদের ব্যারাক, সেনাবাহিনীর যে ব্যারাক থাকে সেই ব্যারাকের লক্ষ্যবস্তু করেছে। ঘাঁটিটির এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারকে হামলা চালিয়ে ধ্বংস করেছে। তারা বলছে যুক্তরাষ্ট্র যেদিন সকালে কারবালার দিকে যাওয়া আর ওয়াইন তীর্থযাত্রীদের পথে হামলা চালিয়েছে, তার ইয়াজিদের চরিত্র প্রকাশ করেছিল সেই দিন। তারা বলছে রণক্ষেত্রে পরাজিত হয়ে ওয়াশিংটন আবারও সিভিলিয়ানদের টার্গেট করছে। একদম খোলামেলা বার্তা যে তোমরা যুদ্ধের ময়দানে আমাদের সাথে পারছো না বলে এখন সিভিলিয়ানদেরকে টার্গেট করছো। আইআরজিসি বলছে শত্রুকে তার শপথ ভঙ্গের খেসারত দিতে হবে, এবং এবার আমরা আমেরিকাকে প্রতারণামূলক যুদ্ধবিরতির মাধ্যমে তেল ও গোলাবারুদ মজুদ পূরণ করে পুনরায় হামলা শুরুর কোনো সুযোগ দেব না। দিস ইজ পয়েন্ট। ইরান বলছে ওরা আমাদের সাথে প্রতারণা করছে। যখন আমাদের সাথে যুদ্ধে পারে না, হেরে যায়, তখন কিছু মিত্রদের মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব পাঠায় যুদ্ধবিরতি বা শান্তিপূর্ণ একটা আলোচনা। মূলত তারা এই সময়টিতে তেল মজুদ করে, তাদের যে গোলাবারুদ শেষ হয়ে যায় সেই গোলাবারুদ মজুদ করে বা তৈরি করে, এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। এই সুযোগটিতে আমাদের সাথে আলোচনার নাম করে এটা প্রতারণা করে। তো আমরা আমেরিকাকে এই সুযোগটি আর দেব না যে তারা আমাদের সাথে প্রতারণা করবে সময় নিয়ে, আর তাদের সাথে আমাদের কোনো সিজফায়ার বা শান্তিপূর্ণ আলোচনা হবে না। এখন যুদ্ধের ময়দানে আমরা সমাধান খুঁজব। মার্কিন বাহিনী ভারত মহাসাগরে তাদের নৌযানগুলোর ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ নিঃশেষ করে ফেলেছে। অর্থাৎ ভারত মহাসাগরে তাদের যেই নৌযানগুলো আছে, রণতরীগুলো আছে বা যুদ্ধ জাহাজগুলো আছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রায় শেষ করে ফেলছে। কারণ এগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ইরানে মেরেছে, মোটামুটি তাদের টান পড়ে গেছে ভান্ডারে। এবং আগের দিন ব্রিটেনের RFF ফেয়ারফোর্ট থেকে উড়ে আসা B-1 বোমারু বিমান ব্যবহার করেছে তারা। মানে এটার জন্য কিন্তু আজকে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলছে যুক্তরাজ্য তোমরা যদি নেক্সট টাইম আমেরিকাকে এইভাবে আর কোনো সহযোগিতা করো, আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। একদম মানে ব্রিটেনকে হুমকি দিয়েছে ইরান। তারা কি বলছে, আগের দিন ব্রিটেনের RF ফেয়ারফোর্ট থেকে উড়ে আসা B-1 বোমারু বিমান ব্যবহার শুরু করেছে আমেরিকা। এটা ব্রিটেন থেকে। আইআরজিসি বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যেমনটা বলেছেন, ইরানের মাটিতে আগ্রাসনের জন্য ব্যবহৃত যে কোনো ঘাঁটি আমাদের বৈধ লক্ষ্যবস্তু। অর্থাৎ আরবকে যেভাবে বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান, এবার ব্রিটেনকে, ইংল্যান্ডকে বা যুক্তরাজ্যকে তাদের বৈধ লক্ষ্যবস্তু বানাবে যদি নেক্সট টাইম ব্রিটেন আমেরিকাকে কোনো ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। একদম সরাসরি ব্রিটেনকে হুঁশিয়ারি দিয়েছে। আইআরজিসি ব্রিটিশ রাজতন্ত্রকে তাদের অপকর্মের দায়
আরো না বাড়ানোর জন্য সতর্ক করেছে। ব্রিটিশকে বলছে তোমাদের অপকর্মের দায় আর বাড়িও না, এবং গণহত্যা, স্বৈরাচারী শাসন চাপিয়ে দেয়া এবং ফিলিস্তিন দখল সংগঠিত করা ও ইসরায়েলের শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার মতো বিপর্যয় সৃষ্টির ইতিহাসের উদ্ধৃতি দিয়েছে। অর্থাৎ এই ব্রিটেনই কিন্তু ফিলিস্তিন দখল করে ইসরায়েল নামক একটি রাষ্ট্র তৈরি করে দিয়েছে। দর্শক, আর শেষ যে খবরটি দিব এই কি বলে আপনার আমেরিকা ইরানে, তারপর চলে যাও ভারত প্রসঙ্গে। সেটি হলো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মানে যুক্তরাষ্ট্র ইরানে একটা বড় অ্যাটাক করতে পারে এই হিসেবে ব্রিটেন এবং ফ্রান্স তাদের সকল দূতাবাসের কর্মকর্তাদের দেশ ছেড়ে চলে যেতে বলেছে, এবং আরো কয়েকটি দেশ তারা তাদের এম্বাসি বন্ধ করে ইরান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তার মানে ইরান একটা বড় হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এটা ক্লিয়ার। কারণ বিদেশি দূতাবাসের লোকেরা তারা দ্রুত ইরান ছেড়ে চলে যেতে পারে। ইরান বলছে এবার যদি আমাদের কোনো সিভিলিয়ান স্ট্রাকচারে অ্যাটাক আসে, আমরা মধ্যপ্রাচ্যের আর কোনো কিছু অবশিষ্ট রাখবো না। আরবদের হুঁশিয়ারি করে বলছে যে তোমাদেরকে এবার আমরা যে শিক্ষাটা দেব, এরপর তোমরা কখনো আমেরিকাকে আর ঘাঁটি দিবে না। ইতিমধ্যে কাতারের আল উদাইদ ঘাঁটি থেকে মার্কিন সেনারা সরতে শুরু করছে, তাদের জিনিসপত্র সব সরে যাচ্ছে। শুধু এক কাতার নয়, আরো কয়েকটি। জর্দানও বলছে তাদেরকে, আমেরিকানদেরকে তোমরা সরে যাও, তোমাদের ঘাঁটি বন্ধ করে তোমরা চলে যাও, কারণ তোমাদের জন্য আমরা মার খাচ্ছি। ইরান যে টার্গেটে নেমেছে সেই টার্গেট মোটামুটি ফুলফিল হচ্ছে, কারণ কাতারের ঘাঁটি আল উদাইদ সবচেয়ে বড় ঘাঁটি, এটা বন্ধের পথে। এখান থেকে আমেরিকানরা চলে যাচ্ছে। জর্দান একই ভাষায় কথা বলছে। কুয়েতও সেদিকে যাবে কিছুক্ষণের মধ্যে, বোঝা যাচ্ছে, কারণ মায়ের আরো শক্তভাবে শুরু হয়ে গেছে। দর্শক, আমি এখন সরাসরি ভারতে নিয়ে যেয়ে আপনাদেরকে ভারতের কিছু খবর দেওয়ার চেষ্টা করি। ভারতে ব্যাপক আকার ধারণ করেছে আন্দোলন, এবং নরেন্দ্র মোদী ব্যাপক চেষ্টা করছে, কাজ হচ্ছে না। তিনি ককরোচদের যে দলটি, তাদের সাথে বৈঠকের আহ্বান করেছে, তাদেরকে ডেকেছে। তারা বলছে যে না, আমরা প্রধানমন্ত্রীর সাথে কোনো গোপন বা তার কার্যালয়ে বসবো না। আমরা যদি বসি, আমাদের এই কি জানি যন্তর মন্তর ময়দানে, শাহবাগ মঞ্চ বাংলাদেশের, আমাদের যন্তর মন্তর, এখানে আসতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এটাই রাজনীতি। বাংলাদেশের জুলাইকে ফলো করে পুরো ভারত এখন কাঁপছে, এবং পাকিস্তান ভয় পাচ্ছে যে পাকিস্তানে এরকম কিছু হয় কিনা ইমরান খানের মুক্তির দাবিতে। তো এখন নতুন করে আরেকটি রিউমার ছড়িয়েছে। সেটা কি, ভারতের জি নিউজ একটি সংবাদ প্রচার করেছে যে বাংলাদেশের জামাত ইসলাম তারা ভারতের আন্দোলনকারীদেরকে চিঠি দিয়ে সমর্থন জানিয়েছে, এবং এটা নিয়ে ভারতের বড় বড় গণমাধ্যম আজকে বেশ হইচই শুরু করে দিয়েছে যে বাংলাদেশের জামাত ইসলাম একটি দেশের সংগঠন হয়ে আরেকটি দেশের আন্দোলনকে সমর্থন দিয়ে চিঠি লিখলো কি করে। তো এটার আদ্যপান্ত খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত জানা গেছে এটা ফেক নিউজ। অর্থাৎ ধারণা করা হচ্ছে এটা বিজেপি অথবা দিল্লিতে থাকা আওয়ামী লীগের কোনো এজেন্ট, তারা বাংলাদেশকে চাপে ফেলতে বা জামাতকে চাপে ফেলতে এই চিঠির নকশা তৈরি করেছে, অর্থাৎ চিঠিটি তৈরি করেছে। কারণ এই চিঠির পরবর্তী ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বিশ্লেষণ করে দেখেছে এখানে জামাতের কোনো নেতার সিগনেচার নেই, জামাতের অফিসিয়াল কোনো ঠিকানা নেই, অ্যাড্রেস নেই। মানে এক কথায় একটা ফেক চিঠি। এবং বাংলাদেশ যে নামটা বাংলাদেশ লিখছে, বাংলাদেশ জামাত ইসলাম বা বাংলাদেশ, সে বাংলাদেশ বানানটাও ভুল আছে। ধারণা করা হচ্ছে এটা বাংলাদেশকে চাপে ফেলতে কোনো একটা কৌশল নেওয়া হয়েছে, এবং নরেন্দ্র মোদী এই কৌশলের মাস্টার মাইন্ড। জানেন, হাসিনার নরেন্দ্র মোদীর প্রায় চালাকিগুলো একরকম, মিষ্টি মিষ্টি কথার ভিতরে অনেক দুষ্ট মানুষ। তো এখনকার সর্বশেষ পরিস্থিতিটা হলো আন্দোলনকারীরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে। কৃষকরা দিল্লি চলো আন্দোলন শুরু করেছে। বিভিন্ন পেশার মানুষগুলো এখন এই যন্তর মন্তর দিল্লির এই অঞ্চলে আসা শুরু করেছে। আস্তে আস্তে বাড়ছে। পুলিশ ছাত্রদের উপর অ্যাটাক করায় এখন বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিভিন্ন পেশাজীবীরা তাদের সমর্থনে এগিয়ে আসছে। ভারতবর্ষের সুপারস্টাররা, সালমান খানদের মতো অভিনেতারা সমর্থন জানিয়েছে আন্দোলনকে, এবং দক্ষিণের নায়ক নায়িকারা, শিল্পীরা এগিয়ে আসছে। এবং পুলিশ ছাত্রদের উপর যে হিট করেছে তার পরিস্থিতির আলোকে পুলিশকেও আজকে মোটামুটি ভালো ধোলাই দিয়েছে আন্দোলনকারীরা। এবং বিভিন্ন জায়গা থেকে এখন আন্দোলনের তেজ বাড়ছে। পশ্চিমবঙ্গ, উত্তর, দক্ষিণ ভারতের প্রত্যেকটি প্রদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা করা হচ্ছে ইন্টেলিজেন্স তথ্যের আলোকে। পাশাপাশি বিভিন্ন প্রদেশ থেকে বলা হয়েছে তারা এই আন্দোলনকে সমর্থন দিচ্ছে, এবং মোদী বিরোধী একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। ধারণা করা হচ্ছে যে এখান থেকে মোদীকে পতনের জন্য ইন্ডিয়ান ইস্টাবলিশমেন্টের কোনো বিগ ম্যাচ থাকতে পারে।
পাশাপাশি যে এখানে আমেরিকার কোনো হাত থাকতে পারে এরকমও আসছে। অর্থাৎ যদি এখানে আমেরিকা এবং ইন্ডিয়া